দেখো, এই যেহেতু এইটা নিয়ে এত প্রচুর চর্চা হয়েছে, বহু মানুষ মতামত প্রকাশ করেছে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন মতামতের দুনিয়া হচ্ছে সম্পূর্ণ উন্মুক্ত। এটা কিন্তু ইনফরমেশন দুনিয়া নয়, এটা হচ্ছে মতামতের দুনিয়া। মতামতের জগৎটা সম্পূর্ণ উন্মুক্ত, সকলেই মত প্রকাশ করেছেন। মত প্রকাশে বড় সংবাদ মাধ্যম যখন মত প্রকাশ করে তখন বেশি গুরুত্ব দিয়ে লোকে দেখে। বড় বড় সংবাদ মাধ্যম প্রচুর মত প্রকাশ করেছে, প্রচুর থিওরি নানা রকম এসেছে সামনে, সেটা মানুষের বিশ্বাসকে একরকম ভাবে প্রভাবিত করে। আমরা কি জিনিস বিশ্বাস করি তা কিন্তু সাধারণত যুক্তি দিয়ে, অঙ্কের ক্ষেত্রে বা বিজ্ঞানের অন্য শাখার ক্ষেত্রে যুক্তি দিয়ে যেরকম সত্য প্রতিষ্ঠিত হয়, এই সমস্ত সামাজিক ক্ষেত্রে কিন্তু অধিকাংশ বিষয়ের ক্ষেত্রেই তা নয়। আমরা যেটা মনে মনে একটা ধারণা প্রথমে তৈরি করে নিই, তবে সেটার সমর্থনে আমরা নানা রকম তথ্য খুঁজি। সেগুলো যখন পেয়ে যাই তখন মনে হয় ঠিক আছে, এটাই তো, আমি তো তাই ঠিকই বলেছিলাম। এবং তার বিপক্ষে যে এই তথ্যগুলো আছে সেগুলোকে আমি ডিসকার্ড করি, উড়িয়ে দিই, গ্রহণ করি না। এটা যে সবসময় খুব সচেতন ভাবে করি বা অন্যায় করার জন্য ইচ্ছা করে করছি তাই নয়, কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটাই মানুষের স্বাভাবিকভাবে এরকম। তার ফলে যে ধারণাটা মানুষের তৈরি হয়েছে, এখন একটা ইয়ে হয়েছে যে আমার ধারণা ওইখানে আরো 4 জন লোক ছিল, ওই অপরাধের ঘটনা আরো 4 জন লোক ছিল। এখন যারাই মত প্রকাশ করছেন তারা কেউ কেউ ওই রকম চেহারার একটি মেয়েকে একজন তাকে ওইভাবে অত্যাচার করতে পারে কিনা, কতজন মিনিমাম দরকার হয়, কতবার পরীক্ষা করা হয়েছে, ট্রায়াল করা হয়েছে, যে এভাবে মানে এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছে, কিছুই তো করে দেখা হয়, সবই তো ধারণা। একটা ধারণাগুলো কোথা থেকে আসে? এবার যেহেতু এই যে কথাটা অসত্য, ওইটা অদলীয় কিন্তু প্রবল রাজনৈতিক দলীয় রাজনৈতিক সম্ভাবনা সম্পন্ন একটা ঘটনা ছিল। তো বিজেপি যেমন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, বামপন্থীরা চেষ্টা করেছে আন্দোলনের সঙ্গে যুক্ত হতে, সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, তারাই আন্দোলনের যে রাজনৈতিক সম্ভাবনা সেটা কিন্তু তাদের চোখ চকচক করে ওঠা উচিত, ওটাও ছিল, চেষ্টাও করেছিল। তারা তো অনেক ইনফরমেশন যাকে বলে ফিড করেছে লোককে। তোমার নিশ্চয়ই মনে আছে সোফিয়া, যে একটা অসংখ্য মনে থাকবে, সেটা হচ্ছে একটা সময় খুব ঘুরতে শুরু করলো যে ওই দিন ওই সময় ওই ডাক্তারের সঙ্গে ডিউটিতে অন্য যে 4 জন ছিলেন, যাদের সঙ্গে তিনি নাকি নৈশাহার করেছিলেন বলে বলা হচ্ছে, এই 4 জনরা কারা? 4টে নাম চলে এলো। তার 4টে 3টি নামই হচ্ছে মুসলিম নাম এবং একটি মহিলা, একজন মহিলা। তখন লোকে বিশ্বাস, তাহলে এদের দ্বারা কাণ্ডটা হয়েছে। এখন আমি তখন প্রশ্ন তুলেছিলাম, আর যেটা আমাদের জার্নালিস্টদের সংশয়বাদী হওয়া উচিত, প্রশ্ন তোলা উচিত। প্রশ্ন করেছিলাম, এটাই কি পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি হাসপাতালে গড়পড়তা রেশিও? ডাক্তারদের যে ধর্মের বিচারে ভাগ করা হয়, 75% কি মুসলিম ডাক্তার হয়ে গেছে আমাদের রাজ্যে? হয়নি। হিসাব বলছে 10-12% হয়ে বড়জোর হয়েছে, 15%, কোনো কোনো জায়গায় 15-20% হতে পারে। তারপরে দেখা গেল ওই নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে সত্যি সেই নামে একজন ডাক্তার আছেন, কিন্তু তিনি ঘটনার দিন ঘটে যাওয়ার পর দুপুরবেলা তার সহকর্মীদের খবর পেয়ে সেখানে এসছে, তার ডিউটি ছিল। বাকি ওই নামে ওখানে কোনো ডাক্তারই নেই। এটা যারা বিশ্বাস করতে ভালোবাসে, যে যাদের এইটা প্রতিষ্ঠিত হলে সুবিধা হয় যে মুসলিম পুরুষ ডাক্তারদের দ্বারা হিন্দু মহিলা ডাক্তার অত্যাচারিত হয়েছে, এটা হলে তো আমাদের দেশের রাজনীতিতে কিছু লোকের সুবিধা হয়, তারা সেটা প্রচার করেছে, কিছু মানুষ সেটা বিশ্বাসও করেছে। সেই রকম ঠিক ঘটনাটা কি হয়েছিল এ বিষয়ে যে এত জনের এত রকম মত, অনেকে সেই মতটা প্রতিষ্ঠিত হলেই তারা একমাত্র সত্যি মনে করবে। এখন সেটা তো যুক্তি সে কথা বলে না। আমি বিশ্বাস করি এটা 3 জন করে, সুতরাং সিবিআই তদন্তে প্রমাণ হতে হবে যে 3 জন করেছে। হয়তো সিবিআই তদন্তে পুরোটা পাওয়া যাচ্ছে না, হতে পারে সিবিআই যথেষ্ট চেষ্টা করছে যে তথ্যগুলো বার করার, ঠিক ঘটনার সময় ওইখানে কে কে উপস্থিত ছিল। আমি আগেও বলেছি, সামান্য যেটুকু তথ্য আমার জানা আছে, যে ধরনের প্রিসিশন দিয়ে তারা মোবাইল ফোনের লোকেশন বার করতে পারে, মোবাইল ফোন পকেটে থাকলে একটা বড় ঘরের এদিকে কেউ আছে নাকি ওদিকে কেউ আছে, আমি যে ঘরটা বসে অনুষ্ঠান করছি সেটা প্রায় 22 ফুট লম্বা, এ প্রান্তে আমি আছি না ও প্রান্তে আছি, সেটা ইজিলি জানা সম্ভব। সেগুলো তারা সব বার করেছে, যাদের মোবাইল ফোন আছে। এই ধরনের প্রযুক্তি তারা বার করেছে। সুতরাং সিবিআই উপর, তদন্তের উপর তো ভরসা রাখতে হবে। সিবিআই তো এখনো বলছে আমরা তদন্ত করছি, তদন্ত ক্লোজ করে দেয়নি, হয়তো বলেনি যে এটাই শেষ কথা, আর কিছু বেরোবে না, তারা তো বলছে এখনো তারা অনেক ফরেন্সিক উপাদান খুঁজে বার করছে। এটুকু আমাদের ভরসা রাখতে হবে।
আমি দৃঢ় বিশ্বাস। একই সঙ্গে আমি এটাও বলবো যে তথ্য প্রমাণ লোপাটের, ইচ্ছাকৃত লোপাটের যে অভিযোগটা সামনে এসেছে, যে ধারণাটা, সেটা কিন্তু অত্যন্ত গুরুতর। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা কিন্তু এক্ষেত্রে আনারই কেউ করেনি, যদি করে থাকে। আমি জীবনে কোনোদিন খুন করিনি, ঠিক আছে? আমি যদি একটা খুনের প্রমাণ লোপাট করার চেষ্টা করি, আমার অনেক ভুল হবে। খুনের ব্যাপারে তথ্য প্রমাণ কারা খুঁজে বার করেন? ডাক্তারদের মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞরা এবং পুলিশ। সুতরাং তথ্য প্রমাণ লোপাট করা, তথ্য প্রমাণ ধ্বংস করার চেষ্টা যদি এক্সপার্টরা করে থাকে, তাহলে কিন্তু সেটাকে খুঁজে বার করা অনেক কঠিন হওয়া উচিত। আমার যুক্তি কথা বলে। একজন ফরেন্সিক ডাক্তারের পক্ষে হত্যার তথ্য প্রমাণ লোপাট করা, একজন পুলিশের পক্ষে তথ্য প্রমাণ লোপাট করা অনেক সহজ। আরজিকর কাণ্ডে যে টালা থানার ওসি যাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ঘটনার পরে যে সিবিআই যখন তদন্তের ভার হাতে নিল, তখন তার প্যানিক অ্যাটাক হয়েছিল। প্যানিক অ্যাটাকে তিনি অসুস্থ হয়ে পড়েছে, তিনি ছুটি চেয়েছেন এবং তাকে কোনো সরকারি কোনো হাসপাতাল ভর্তি করছিল না, সরকারি নির্দেশে তাকে জোর করে ভর্তি করা হয়েছে। এই প্যানিকের কারণ যদি কারো থেকে থাকে, সেটা আমরা আশা করতে পারি সিবিআই তদন্তে বের হবে। কিন্তু সিবিআই তদন্তে এটাই বের হতে হবে বলে আমি যদি দাবি করি, তাহলে তো সেই দাবির কোনো যৌক্তিকতা আমি দেখতে পাই। সুতরাং আমি বলবো যে এখানে দুপক্ষেই যুক্তি আছে। মানুষের এটা মনে করার একটু কারণ, যথেষ্ট কারণ আছে যে পুরোটা এখনো বেরোয়নি। আবার এটাও ঠিক যে আমরা যে বিশ্বাস করি সেটাই বেরোতে হবে তদন্তে, এই দাবিটাও আমি ন্যায্য বলে মনে করি। এখন তার বাইরে আমাদের কাছে কারোর কাছে তথ্য নেই, আমরা কিছু বলতে পারবো না। পুলিশের যারা তদন্তকারী সংস্থা, তাদের কাছে অনেক তথ্য আছে, তারা সব তথ্য আদালতকে দিয়েছে। আদালত অনেক বেশি তথ্য জানে, তারা যা বলছে, যেটুকু মনিটরিং করছে, সেটা নিশ্চয়ই যথাযথ পথেই হচ্ছে বলে আমি বিশ্বাস করি। আর এই যেটা বলছো যে ওই দর্শক যেটা বলছেন, সরকারের উপর আস্থা নেই মানুষের, এখন এগুলো কে মেপেছে বলতো? কে মেপেছে মানুষের উপর আস্থা আছে কি নেই? মানুষের উপর আস্থা মাপার একটা গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে ভোট, ইলেকশন। সরকারের উপর মানুষের আস্থা আছে কি, সেটা যখন হবে তখন সত্যি সত্যি বোঝা যাবে যে মানুষের আস্থা আছে কি নেই। এই যে এটা অনেকে, হ্যাঁ, আস্থা তো অনেকটা টলে গিয়েছে নিশ্চয়ই। এত মানুষ রাস্তায় নেমে সরকারকে প্রশ্ন করেছে, নিশ্চয়ই আস্থা অনেকটা টলে গিয়েছে। কিন্তু সাধারণভাবে সরকারের উপর মানুষের আস্থা নেই, একথা কি আমি আমি কিন্তু বলতে পারি না। আমি বলতে পারি না এই জন্য, কলকাতা শহরে বা শহরাঞ্চলে আমরা যেভাবে মানুষকে রাস্তায় নেমে দেখি, তা তো সারা গ্রাম বাংলায় হয়নি। আমি আজকেই পুরুলিয়া বাঁকুড়ার সীমানা এলাকা থেকে 3 দিন থেকে আজকেই ফিরে এসেছি। সেখানে ডাক্তারদের সঙ্গে আমি কথা বলেছি। সেখানে কিন্তু কর্মবিরতি যাকে আমরা বলছি, যে শহরে বিরাট বড় করে প্রচার যা হয়েছে মিডিয়াতে, সেই সময় কিন্তু ডাক্তারদের আসলে একটু কাজ করতে হয়েছে। একটা সাবসিডিয়ারি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টারে, যেখানে একজন ছাড়া কোনো ডাক্তার নেই এবং ডাক্তার সেখানেই থাকেন, সেখানে গ্রামের থেকে একজন রোগী এসছে, তাকে চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়া কিন্তু ডাক্তারের পক্ষে সম্ভব নয়, এথিক্যালিও সম্ভব নয়, ডাক্তারের নিজের নিরাপত্তার দিক থেকেও সম্ভব নয়। পুরো গ্রাম এসে ওই হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ঘিরে ফেলবে। সুতরাং বাস্তব অনেক সময় মিডিয়াতে যা ফুটে উঠেছে তার থেকে কিছুটা আলাদা। সর্বশেষ যেদিন বিচারপতি চন্দ্রচূড়ের এজলাসে যেদিন শুনানি হচ্ছিল, সেদিন একজন আইনজীবী হঠাৎ বলতে শুরু করেছিল এই জিনিস, পশ্চিমবঙ্গে সরকারের উপর মানুষের আস্থা চলে গেছে। বিচারপতি চন্দ্রচূড় তাদের ধমক দিয়েছেন, আপনি কার আইনজীবী, কার হয়ে সওয়াল করছেন? তখন দেখা যাচ্ছে তিনি কারো হয়ে সওয়াল করছেন না, তিনি এই হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের মতো নিজের মতামত ব্যক্ত করছেন। এই যেটা অশোকদা বললেন, অতজন সুপ্রিম কোর্টের বিচারপতি, অত দামি দামি লয়ার, যাদের প্রতি মিনিটের মূল্য লক্ষ লক্ষ টাকা, তাদের সামনে দাঁড়িয়ে তারা যে হাওয়ায় ছুড়ে দেওয়া এরকম কথা বলেন, চায়ের দোকানে আড্ডায় আমরা যেরকম কথা বলি, পশ্চিমবঙ্গের মানুষের উপর, সরকারের উপর মানুষের আস্থা চলে গিয়ে কে মেপেছে? কার হয়ে কথা বলতে এসছে জিজ্ঞেস করছেন? ওই না, তিনি কারো হয়ে, তিনি সাধারণত মত ব্যক্ত করছেন। এই সব মতামতের আমি খুব একটা গুরুত্ব দেই না। হ্যাঁ, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন আছে, সিরিয়াস প্রশ্ন আছে। বেশ কিছু সিরিয়াস প্রশ্ন এই আন্দোলন উপলক্ষে উঠেছে, যার মধ্যে একটা হচ্ছে রোগীর চিকিৎসা কিভাবে হবে। আরো অনেকগুলো সিরিয়াস প্রশ্ন যেগুলো ওঠা উচিত ছিল বা ওঠার সম্ভাবনা ছিল, সেগুলো ওঠেনি।
তার মধ্যে একটা হচ্ছে এই প্রিভেন্টিভ হেলথ কেয়ারের ব্যবস্থা, গণস্বাস্থ্যের ব্যবস্থা, সেগুলো কিন্তু আলোচিত হয়নি সেভাবে। যেটা এই আন্দোলনে তৃতীয় যাওয়া কিন্তু কনসলিডেট করা, সুসংহত করার সময়, যেটা অশোক বলছেন, যদি তাই হয় তাহলে এইটা হচ্ছে সময় সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসা। এটা আমি বিশ্বাস করি। সেই প্রশ্নগুলোকে গুছিয়ে একটু সামনে আনতে হবে, তার জন্য একটু ভাবনা চিন্তা করা প্রয়োজন, অনেক আলোচনা করা প্রয়োজন, কিভাবে সেগুলো পেশ করা হবে, কিভাবে সরকারের নীতিকে পরিবর্তন করা হবে, এগুলো অনেক ভাবনা চিন্তার কারণ প্রয়োজন রয়েছে। সেই ভাবনা চিন্তাটা করার আমি মনে করি এখন হচ্ছে প্রকৃত সময়। বিষয়টা এখনো গণস্বাস্থ্য মানে এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা এখনো সব মানে মানুষের মাথার মধ্যে উপরের দিকেই আছে, একেবারে তৃতীয় যায়নি। এখনই এই বিষয় নিয়ে যে গুরুতর প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোলার সময়। এবং আমি মনে করি যে আমাদের মতো সংবাদ মাধ্যমের কাজ হওয়া উচিত এই প্রশ্নগুলো নিয়ে এই প্রশ্নগুলো নিয়ে চর্চা চালিয়ে যাওয়া। এগুলো আলোচিত হচ্ছে তো, একটা বড় বড় যে কোনো জায়গায় পশ্চিমে গ্রামাঞ্চলে গেলে আজকাল সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাওয়া, নতুন বাড়ি তৈরি হচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র বাড়ি তৈরি হচ্ছে। কনস্ট্রাকশন একটা জিনিস যেটাতে শাসক দলের খুব উৎসাহ থাকে আর কি। কনস্ট্রাকশন মানে ইট কেনা, বালি কেনা, সিমেন্ট কেনা, সেটা বেশ একটা লাভজনক ব্যাপার অনেকের পক্ষে। কিন্তু বাড়ি, ডাক্তার তো ওরকম কিনে পাওয়া যায় না চট করে। ডাক্তার তৈরি করার ব্যবস্থা, স্বাস্থ্যকর্মী নার্স তৈরি করার ব্যবস্থা, তাদের সেখানে রাখার ব্যবস্থা, পরিকাঠামো, এইগুলো তো তুলনামূলক ভাবে সেই অনুপাতে বাড়েনি। বাড়িগুলো তৈরি হয়ে গেছে, তাকে ঘোষণা করে দিয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল। তাকে বলে সুপার স্পেশালিটি হাসপাতাল, সত্যি সত্যি যে হাসপাতাল আছে, সে আজ কলকাতায় এখন কয়েকটি আছে, সেখানে একটু দেখে আসা উচিত যারা এগুলোকে সুপার স্পেশালিটি বলে। আর সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে ডায়ালিসিস করার ব্যবস্থা নেই, নাম হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল। এরকম সমস্ত অদ্ভুত অদ্ভুত সমস্ত যাকে বলে অ্যানোমালি, অসঙ্গতি হয়ে আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে। সেগুলোকে দূর করার জন্য একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেটার খুব প্রয়োজন রয়েছে। এই যে অমুকের উপর আস্থা নেই, তমুকের উপর আস্থা নেই, এটা বলা খুব কঠিন। তো আস্থা নেই তো কি, আমি কি আস্থা নেই তো আমি কি বিচার ব্যবস্থাটা বদলে দেবো? আমি কি আজকে হঠাৎ করে চীনের বিচার ব্যবস্থাকে নিয়ে আমাদের মাথায় বসিয়ে দেবো? আমাদের তো এই বিচার ব্যবস্থাকেই মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। আমি তো আজকে পশ্চিমবঙ্গ সরকারটাকে সরিয়ে দিতে পারবো না যতক্ষণ না ভোট হচ্ছে। এখানে একটু রাজনীতির কথা বলা দরকার। এটা আমি আগেও একদিন বলেছি, ডাক্তারদের অনশন আন্দোলন যেদিন প্রত্যাহার হলো, সেদিন আমার এক বন্ধু, যিনি ওখানে নিয়মিত যাচ্ছিলেন, আমার বয়সী একজন মহিলা, আমার কলেজের বন্ধু, তিনি সেখানে ছিলেন। তিনি আমাকে পরে জানান যে তার যে তিনি খুব বিস্মিত হন যে ডাক্তাররা যখন এই ঘোষণাটা করছে যে আমাদের অনশন আন্দোলন আমরা প্রত্যাহার করছি, খুব কম মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাততালি দিলেন। আচ্ছা, ওটা তো একটা অচলাবস্থা চলছিল, সংকটজনক অবস্থা ছিল। ডাক্তাররা 6 দিন 7 দিন করে অনশন করছেন, ডিউটি করতে পারছেন না, হাসপাতালে যাচ্ছেন, ভর্তি হচ্ছেন, সরকার সাধারণ মানুষের প্রচুর টেনশন, এরা মরে যাবে কিনা ইত্যাদি ইত্যাদি। সেই একটা খারাপ, এটা তো দৃষ্টান্ত, এটা ভালো জিনিস নয়। সেইটার যখন অবসান হচ্ছে, মানুষের তো খুশি হওয়ার কথা। ওখানে উপস্থিত অনেকে কিন্তু খুশি হননি। উপস্থিত অনেকেরই ধারণা ছিল ডাক্তাররা এটা চালিয়ে যাবেন, সরকার একটু চাপের মধ্যে থাকবে, সরকার অস্বস্তির মধ্যে থাকবে, সেই সুযোগে তারা নানা রকম অন্য দাবি দেওয়া তুলবে। এই প্রসঙ্গে আমার মতামত, সোফিয়া, আমরা এখানে বারবার জানিয়েছি, আমি আরো একবার জানাচ্ছি, সেটা হচ্ছে নির্বাচন ছাড়া সরকারের পরিবর্তন আমি বা ফোর্থ পিলার উইথ দ্য পিপল আমরা সমর্থন করি না। তখন বাংলাদেশের ঘটনাটা খুব সাম্প্রতিক ছিল, সেই উদাহরণটা অনেকের মনে ছিল, সচেতন ভাবে না হয় হয়তো অবচেতনে অনেকে ভেবেছিলেন যে সেরকম একটা তো আমাদের এখানেও হতে পারে। রাস্তায় নেমে স্লোগান দিয়ে সরকার পরিবর্তন হচ্ছে, এটা ভয়ঙ্কর জিনিস, এটা আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থায় হওয়া উচিত নয়, আমরা আশা করবো কোনোদিন হবে না। আন্দোলন, প্রবল আন্দোলন হোক, আন্দোলনের পরে সরকারের গদি নড়ে যাক, কিন্তু পরিবর্তনটা ভোটের মাধ্যমে। আমাদের দেশে চিরকাল কিন্তু তাই হয়ে এসেছে। জরুরি অবস্থার অবসানের যখন হয়েছে, সরকার জমানা বদল হয়েছে, সব কিন্তু ভোটের মাধ্যমে হয়েছে। তারপরে ভোটের ফলাফল কিছু মানুষের তো অপছন্দ হবেই, কিন্তু ভোট ছাড়া রাস্তায় নেমে আন্দোলন করে চিৎকার করে সরকার পরিবর্তন আমরা সমর্থন করি না। তারা যারা আশা করেছিলেন যে সেটা হবে পশ্চিমবঙ্গে, তারাই চেয়েছিলেন যে আন্দোলন চলুক, একটা অচলাবস্থা বজায় থাকুক, একটা সংকটের সংকট রয়েছে, এইসব থাকুক।
কিন্তু সরকার সেটা যথেষ্ট দক্ষতার সঙ্গে সেটাকে সামলেছে। তার মধ্যে চাতুরি আছে, তার মধ্যে টিপিক্যাল সরকারি চাল রয়েছে নিঃসন্দেহে, কিন্তু সেটা সরকারি ব্যবস্থার অঙ্গ হিসেবে আমি মেনেই নেব। মানে দ্যাট ইজ বেটার দেন ধাক্কা দিয়ে সরকার ফেলে দেওয়া। কিছু লোক দৌড়ে গিয়ে সেক্রেটারিয়েটের উঠে গেল, নবান্নের 14 তলা দখল করে নিল, সেইভাবে সরকার পরিবর্তন কাম্য নয়। যারা এই ধরনের মত প্রকাশ করছে, বহু মানুষের মত সরকার আস্থা টলে গেছে, ভালো কথা, তার তো ভোট আসবে যখন। এই তো 6টা বিধানসভা উপনির্বাচন রয়েছে, সেখানে তো মানুষ একটা সুযোগ রয়েছে আস্থা চলে গেছে কিনা, যে তার একটা আস্থা যদি চলে গিয়ে থাকে হয়তো মত প্রকাশের সুযোগ পাচ্ছেন। এটা তো পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা নির্বাচন নয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন পরিচালনা করছে। সুতরাং মানুষের যা মতামত তা ভোটে প্রতিফলিত হবে বলেই আশা করা যায় যথাযথভাবে। দেখা যাক না, তার মাত্র এই তো পরশু দিনই তো বোধহয় ভোট, তারপরেই ভোট গণনা, তখনই দেখা যাবে। তারপরে অবশ্যই এটা একটা খণ্ডচিত্র বেরোবে মাত্র, তার নির্বাচন কেন্দ্রগুলো সারা রাজ্যে ছড়ানো, পরে একটা মতামত তো প্রতিফলন দেখা যাবে ভোটে। আমি তো খুব আগ্রহের সঙ্গে তাকিয়ে আছি যে সত্যি কি হয়, ভোটের পার্সেন্টেজে কোনো পরিবর্তন হয় কিনা, জয় পরাজয় যেভাবে নির্ধারিত হয়েছে তার থেকে কোনো পরিবর্তন হয় কিনা, দেখা যাবে সেটা।